গেলাম সুমন চট্টোপাধ্যায়কে। সো উই হ্যাভ ফিউ কোয়েশ্চেন্স ফর সুমন দা সিন্স উই ফাউন্ড হিম। সো সুমন দা, আমার কাছে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে তোমার ওখানে তুমি যে কাগজটাকে মানে এই সময় হ্যাজ ইন দ্য লাস্ট 5 years এই সময় হয়তো এখানে ছিল, এখন হয়তো লাইক ইট ইজ ইন দ্য 99th percentile I would say. আর তো তোমাদের এই কাগজের ইতিহাসটা আমাদের একটু বলো, জার্নিটা বলো তোমার। এই কাগজের সূত্রপাত হয়েছে 2012 সালে মহালয়ার দিন। তো এবছর মহালয়ার দিন আমাদের 5 বছর পূর্তি হবে। আমাদের কাগজ একটা প্রধানত কলকাতা শহর এবং কলকাতা শহরের আশেপাশের যে 4-5টা জেলা আছে আমরা সেখানেই সীমাবদ্ধ আপাতত। এছাড়া বর্ধমানে আমাদের একটা সংস্করণ আমরা বছরখানেক হলো শুরু করেছি। এটা সত্যি যে এত অল্প সময়ে কোনো সংবাদপত্র এতটা জনপ্রিয় পশ্চিমবঙ্গে অন্তত হতে পারেনি। এর পিছনে অনেকগুলো কারণ আছে, যেটা এবং কারণগুলো খুব সুখের নয়। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মিডিয়া, ভারতবর্ষের মিডিয়াও বৃহদাংশে এরা এখন কর্তাভাজা হয়ে গেছে এবং হয় রাষ্ট্র নয় সরকার তাদের কথাকেই তারা ধ্রুব বলে মনে করে। এখন মানুষ সেটা চায় না, পাঠক চায় মিডিয়া, বিশেষ করে সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, ইদানিং ডিজিটাল মিডিয়াও, তারা যা সত্যি সেই সত্যিটাকে সত্যির মতো করে উপস্থাপিত করবে। আমরা শুধু প্রথম দিন থেকেই আমি আমার ছেলেমেয়েদের বলেছিলাম যে দেখো এই কাগজটাই উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য বেসিক। অর্থাৎ সাংবাদিকতার মূল কথাই হচ্ছে যেটা ঘটছে সেটাকে যেভাবে ঘটেছে তুমি একটা কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজে সেটা পাঠকের কাছে উপস্থাপিত করবে। সেইটা যে পারবে সেই সাকসেসফুল হবে। এখন আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তারা সে কাজটা থেকে অনেকখানি বিচ্যুত হয়েছে বলে আমার মনে হয়, এবং সেই বিচ্যুতি একটা শূন্যস্থান তৈরি করেছিল পাঠকের মধ্যে। তারা মনে করেছিল এমন একটা ভালো কাগজ যদি আসে যে কাগজ পড়ে অন্তত আমি কোনো দলীয় ব্যাপারের মোটকা গন্ধ পাবো না, এই কাগজটা পড়লে মনে হবে যে না, যেটা ফেয়ার সেই ফেয়ার জার্নালিজমই হচ্ছে। আরে ফেয়ার জার্নালিজমের জন্যই উই হ্যাভ রিচড দিস ফার। দ্যাটস রাইট। এবং সেটা একদম পিপল হ্যাভ ল্যাপড আপ। এবং আমরা ইনিশিয়ালি মনে করেছিলাম যে ইন 3-4 years আমাদের সার্কুলেশন যদি 1.5 লক্ষ হয় দ্যাট উইল বি মোর দ্যান গুড এনাফ। কিন্তু এখন সেটা উই হ্যাভ ওভারশট দ্যাট টার্গেট বাই 100%। ইটস মোর দ্যান 3 lakhs। এবং আমরা এখনও আমাদের ডালপালা পশ্চিমবঙ্গের জেলায় প্রসারিত করিনি, ধীরে ধীরে সেটাও করব। এখন আমরা কলকাতা শহরে উই আর ডিক্লেয়ার্ড নাম্বার 2। তো আমি করব না, আমার সাকসেসার করবে সেটা একটা প্রশ্ন। কিন্তু আজ না হয় কাল না হয় পরশু আমরা জেলাতেও যাব। গেলে আমার ধারণা যদি টাইমস অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ আরও ইনভেস্ট করতে রাজি থাকে তাহলে অচিরেই আমরা পশ্চিমবঙ্গে 2 নম্বর তো হবই, এবং খুব বেশি দেরি হবে না 1 নম্বর। আর তোমাদের প্রবাসী বাঙালিদের ওপর যে তোমাদের এই কাজকর্মগুলো চলছে সেটার প্রগ্রেসটা কি আমরা দেখতে চাই আর কি, মানে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে 1994 সালে প্রথম এই বঙ্গ সম্মেলনে এসেছিলাম। তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং তিনি এসেছিলেন এসেনশিয়ালি এখানে ইনভেস্টমেন্ট সিক করতে ফর বেঙ্গল। তার সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায় এসেছিলেন, আমিও এসেছিলাম। তো ওই আমার প্রথম বঙ্গ সম্মেলনে আসা। সেই থেকে 1994, 2004, 2014, 23 বছর আমি এই সম্মেলন দেখছি। আমি যখন আনন্দবাজার পত্রিকায় ছিলাম তখন আমি উদ্যোগ নিয়ে আনন্দবাজারের সঙ্গে এনএবিসি এবং সিএবির একটা সম্পর্ক তৈরি করিয়ে দিয়েছিলাম, এবং আনন্দবাজার ইউজ টু স্পন্সর। আমাদের একটা স্টল থাকতো, সেখানে আমরা অনেক বসে আড্ডা দিতাম, বইটই বিক্রি করেছিলাম, বল্টিমোরে ছিলাম। তারপরে আমি তো 2004 সালে আনন্দবাজার ছেড়ে দিয়েছি। তারপরে আমি দেখেছি কখনো প্রতিদিন, এখন দেখতে পাচ্ছি আজকাল তারা তাদের মতো করে ব্যবহার করছে এই মঞ্চটাকে, এবং আমি ধরে নিচ্ছি এনএবিসি কর্তৃপক্ষ হয়তো স্পন্সরশিপ হিসেবে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিচ্ছে। কিন্তু যোগসূত্রটা এটা হওয়া উচিত নয়। আমার মনে হয় এখানকার বাঙালি মানে হচ্ছে সফল বাঙালি,
এই সফল বাঙালির যে সাফল্য, সেই সাফল্যটা দিয়ে পশ্চিমবঙ্গের যে বাঙালি যারা এক ধরনের শ্লথতার শিকার, শিল্পায়নের অভাবের শিকার, তাদের বাড়িতে কোনো চাকরি নেই, এভরি সাকসেসফুল বেঙ্গলি বয় অর গার্ল আফটার দ্য স্কুল ইয়ার্স দে লিভ দ্য শোর্স। ফলে আমরা যারা এখনো পড়ে আছি কলকাতায় মধ্যবিত্তরা, তাদের আমাদের প্রজন্মটা এবং আমাদের আগের প্রজন্মগুলো আস্তে আস্তে একটা এক্সটেন্ডেড ওল্ড এজ হোমে পরিণত হচ্ছে। All of our children, take my case, my daughter is doing PhD in Austin, my son lives in Dubai. আমাদের তো কোনো অর্থাভাব নেই, ইচ্ছে করলে তারা বাড়িতে আসতে পারে, থাকে, বাড়ি পছন্দও করে, কিন্তু আমার কোনো মুখ নেই আমার ছেলে মেয়েকে বলার যে এই তোরা কলকাতায় এসে সেটেল কর, বিকজ ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট দে উইল আস্ক, যেখানে এসে আমি কী করবো। সুতরাং আমরা উই হ্যাভ লস্ট আউট বেঙ্গল অ্যাজ এ কেস, উই হ্যাভ লস্ট আউট টু সাউথ, to Bangalore, to Hyderabad, to Pune, to Delhi. বাঙালির ছেলেমেয়ে রাঁচিতে থাকবে, তো কলকাতায় থাকবে না। সুতরাং এটা একটা ট্র্যাজেডি। সেই ট্র্যাজেডি থেকে বাংলাকে আবার বার করে আনার জন্য, অর্থাৎ অন্ধকারের শেষে যে একটা সুরঙ্গের আলো থাকতেও পারে, সেইটা বোঝানোর জন্য এখানকার যারা প্রবাসী বাঙালি তাদের একটা দায়িত্ব আছে বলে আমি মনে করি। এবং সেই দায়িত্বটা তখনই প্রতিপালন করা সম্ভব যখন কলকাতায় তাদের একটা মঞ্চ থাকবে, তারা সেখানে যাবে, তাদের কথা বলবে, শুনবে। আমাদের ছাত্রছাত্রীরা শুধু শাড়ি বেচে গান শুনে আর ফুর্তি করে, এটা তো ঠিক আছে, এটা তো চাটনি, কিন্তু বাংলার ওই এখন চাটনির প্রয়োজন নেই, বাংলার এখন ডাল ভাতের প্রয়োজন। সেই ডাল ভাতের ব্যাপারে যদি একটা যোগসূত্র তৈরি করা যায়, আমি ভেবেছিলাম আনন্দবাজারকে দিয়ে সেটা সম্ভব হবে, কিন্তু ইভেনচুয়ালি সেটা হয়নি। সেটা কিভাবে করা যায়, কি করা যায়। আরেকটা কি জানো তো, সত্যি কথা বলছি তোমার পডকাস্টে, যে বাঙালিদের সমস্যা হলো 3 জন বাঙালি এক জায়গায় হলে 2টো সংগঠন হবে, কেমন? এবং বাঙালি চাঁদেই থাকুক, মঙ্গল গ্রহেই থাকুক, সিয়াটেলেই থাকুক, লস অ্যাঞ্জেলেসে থাকুক, বাঙালি বাঙালি হিসেবে থাকে। আর ঢেকি যেহেতু স্বর্গে গেলেও ধান ভাঙে, বাঙালি সেহেতু মঙ্গল গ্রহে গেলেও ঝগড়া করে। আর সেই ঝগড়া করে বলে কার কাছে যাব, গিয়ে কি বলবো, সেটা ভাবতে ভাবতেই দিন কাবার হয়ে যায়। যে আমি যদি এক্সের কাছে যাই, গিয়ে বলি আই সিকিউর ইন্টেলিজেন্স অর সাপোর্ট, বি বলবে আরে তোমরা ওর কাছে গেছো, ঠিক আছে, তাহলে আমাদের সঙ্গে কিছু হবে। সো আমাদের জাতি চরিত্রের মধ্যেও এই সমস্যাটা রয়েছে। তার মানে কোলাবোরেটিভ না, না 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 না, আমরা হচ্ছে কাঁকড়ার জাত। লুক অ্যাট, দেখো তোমরা এখানে থাকো, লুক অ্যাট হোয়াট দ্য গুজুস ডু ওয়েন নরেন্দ্র মোদি কামস। মানে ওই যে ম্যাডিসন স্কোয়ারে যত লোক আসে, তার 95% হচ্ছে ইজ ফ্রম হিজ ওন স্টেট, অ্যান্ড দে কন্ট্রিবিউট লাইক ওয়াটার, যত টাকা খুশি। লুক অ্যাট দ্য তেলুগু স্পিকিং ফেলোজ, লুক অ্যাট দ্য তামিলিয়ানস। এদের প্রত্যেকের মধ্যে একটা জাত্যাভিমান আছে যে আমি তামিলনাড়ু সংক্রান্ত যা কিছু হবে আমি তার জন্য আই এম প্রিপেয়ার টু কন্ট্রিবিউট। আমরা বাঙালিরা তা নই, আমাদের বাঙালিদের মধ্যে অনেক বর্ণবিদ্বেষ আছে। ও আচ্ছা, তুমি ওখান থেকে এসছো, ইউ আর নট ফ্রম প্রেসিডেন্সি, নট ফ্রম IIT, নট ফ্রম MIT, তাহলে তোমাকে ঠিক পাতে দিতে পারছি না। তার মানে তুমি বলছো যে এডুকেশন ব্যাপারটা কামস ফার্স্ট ইন বাঙালি, উন্নাসিকতাটা কামস ফার্স্ট ইন বাঙালি। ইয়েস, অ্যান্ড অলসো এটা আমাদের একটা জেনেটিক ডিসঅর্ডার বলে আমি মনে করি, যে সেটা হচ্ছে কারুর ভালো আমরা দেখতে পারি না। একটা বাঙালি ভালো করলেই আর 4 জন বাঙালি এক হয়ে তার দুর্নাম করতে শুরু করবে। আরে ও কি আর ওইভাবে পেয়েছে, তুই জানিস না ওর শ্বশুরমশাইয়ের এই কন্ট্যাক্ট আছে, সেই কন্ট্যাক্ট আছে বলেই তো ও পেলো। আরে ভাই, সেলিব্রেট। পশ্চিমবঙ্গে অনাবাসী বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি যে লোকটা ইনভেস্ট করেছে তার নাম হচ্ছে পূর্ণেন্দু চ্যাটার্জি, পিসি। আমি প্রথম দিন থেকে পিসি যবে এলো পশ্চিমবঙ্গে পা দিল, তবে থেকে পিসিকে আমি প্রমোট করার চেষ্টা করেছি। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট কাইন্ড অফ হ্যারাসমেন্ট পিসি হ্যাড টু আন্ডারগো ইমিডিয়েটলি দেয়ার আফটার। কখনো বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায়, কখনো জ্যোতি বসুর জমানায়, মমতা ব্যানার্জির জমানায় তো গোড়ার দিকে ছিল, তারপরে এখন থ্যাঙ্কফুলি সেসব মিটে গেছে। তো আমার কথা হচ্ছে, একটা ছেলে, তোমারই বাংলার ছেলে, রামকৃষ্ণ মিশন থেকে পাশ করে বীরভূমে তার বাড়ি, সে যদি নিজের রাজ্যে এসে 1000 কোটি টাকা ইনভেস্ট করতে পারে, 1000 কোটি, ইটস নট 1 কোটি, সেই অপরচুনিটিটা দিচ্ছ না, তাকে তুমি বাস দিচ্ছ।
তো ইফ দিস ইজ দি মানে শোকেস, Yeah, তাহলে হু ইজ গোইং টু কাম? সেই পিসির ট্রিমেন্ডাস রেজিলিয়েন্স আছে, সাহস আছে, হি হ্যাজ ডিপ পকেটস, সো হি ওয়াজ এবল টু ফাইট হিজ ওন ব্যাটল ফর এজেস অ্যান্ড দেন ওয়ান। বাট হাউ মেনি উইল ডু ইট? you're right. অ্যান্ড ওয়াই শুড পিপল গো টু ফাইট কেসেস? সো এই বাঙালিয়ানা ব্যাপারটাকে মানে টু লাভ ফর বেঙ্গল, এই যে লাভ ফর বেঙ্গলটা তুমি প্রবাসী বাঙালিদের কাছ থেকে কি কি বললে ওরা মোটিভেটেড হবে? কি বলতে চাও যাতে ইউ ক্যান মোটিভেট দ্য বাঙালিজ টু? আমার মনে হয় যে এটা আমি জীবনে যত প্রশ্ন ফেস করেছি তার মধ্যে কঠিনতম। এর জবাব দেওয়া খুব কঠিন, কেননা টু ইচ হিজ ওন ডিমান্ড। হ্যাঁ, মানে আমি যদি গিয়ে বলি যে শোনো আমি একটা ভালো তোমাদের মঞ্চ করে দিয়েছি, গান বাজনা গাও করো, তাহলে দে উইল বি ভেরি এনথিউজড। আমি যদি বলি যে না, তোমরা যারা সাকসেসফুল বাঙালি তারা চেষ্টা করো টু অ্যাডাপ্ট ওয়ান ভিলেজ, কেমন 5 জন মিলে একটা ভিলেজ অ্যাডাপ্ট করো, তুমি দেখবে সব সটকে গেছে, কেউ নেই। ও না 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 না, আমরা এসব করতে পারবো না, জানেন তো টাকা দিলে কলকাতার লোকেরা সব মেরে দেয়। সো দের ইজ এন ইনহেরেন্ট মানে ল্যাক অফ ট্রাস্ট, বিশ্বাস করবে না। তো কন্ট্রিবিউশন তো তোমাকে একটা কথা আমি বলতে চাই, বললে আমি জানি না আমি খুব অপ্রিয় ঠোঁটকাটা লোক, সেটা হচ্ছে আমাদের ভিতরে না একটা বিবেক নেই। বিবেকটা হচ্ছে এই যে এখানে যারা এসেছে তারা সব সাবসিডাইজড সরকারি এডুকেশনের কী বলে ফসল, সে মেডিকেল কলেজ হোক, প্রেসিডেন্সি কলেজ হোক, যাদবপুর হোক, আইআইটি হোক, আইএসআই হোক, ঠিক আছে, 12 টাকা না 13 টাকা 10 টাকা, কেমন? তো আমার কথা হচ্ছে ইউ হ্যাভ এ কম্পেলিং কেস ফর রিটার্নিং সামথিং টু ইয়োর হোমল্যান্ড। দ্য হোমল্যান্ডের ট্রাস্টওয়ার্দি লোক প্রচুর আছে, প্রচুর আছে। ইউ সি, এগুলোকে আমি বাহানা মনে করি, আচ্ছা, এগুলোকে আমি মনে করি অছিলা, যেটার ব্যবহার করে তুমি তোমার দায়িত্ব থেকে অব্যাহতি চাও। কোনো কিছুর অভাব নেই, মানুষকে ঠিক লোককে খোঁজো, ইউ চুজ গুড এনজিওস, ইন্ডিভিজুয়ালকে করতে হবে না, ঠিক আছে। এবং এই যে অক্ষয় বলে একটা দেশপান্ডে জয়েন করেছে, তারা দে আর ফিডিং 1.6 মিলিয়ন চিলড্রেন। হ্যাঁ, এভরিডে। আর কি, আরে বাবা, একটুখানি তো একটা বাড়ি বিন্দুও তো বাড়ি বিন্দু, কিন্তু সেখানে কোনো আমি আজ পর্যন্ত উৎসাহ দেখিনি। শুধু নাচ গান নাটক নিয়ে, নাচ গান নাটক, শাড়ি গয়না আর ভুলভাল খাবার, এইসব নিয়ে। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যতটা পারি বাংলা পডকাস্টের তরফ থেকে উই উইল ট্রাই এন্ড সি হোয়াট উই ক্যান ডু ফর বাংলা। যদি তোমরা মনে হয় যে আই ক্যান বি অফ এনি ইউজ অ্যান্ড আই এম দেয়ার। আমার এখন এই বয়সে আই উইল বি অ্যাপ্রোচিং 60 দিস অক্টোবর, সো আই হ্যাভ ডিসাইডেড টু গিভ ব্যাক whatever my society has given. That is why I have chosen to stay back in Bengal. I have all the options of living anywhere. হ্যাঁ, আমার সে লেখাপড়ার যোগ্যতাও আছে, আমার সে এক্সপিরিয়েন্সও আছে। I have chosen to die and see যে বাবা কত দূর এই জলের তলা আছে আমি দেখতে চাই। কিন্তু আই অ্যাম কনজেনিটাল অপটিমিস্ট। আমি মনে করি যে, এবং অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি আমি মনে করি হিস্ট্রি মুভস ইন সাইকেলস। তো একটা সাইক্লিক অর্ডারে আমরা এখন একটা ডানজিয়ানে এসে পড়েছি। কিন্তু যেটা কৃষ্ণ বলেছিল অর্জুনকে যখন রথের চাকা বসে গেছিল এবং বলেছিল আর আমি যুদ্ধ করব না, তখন একটাই কথা বলেছিল, চক্রবাত পরিবর্তনতে দুঃখানি চ সুখানি। তো জীবনে দুঃখ এবং সুখ এই রথের চাকার পরিবর্তনের মতো। এখন আপাতত দুঃখে আছি, কিন্তু আমার নিজের ধারণা whether I'll be able to see it or live to see it, I don't know, but I think the next generation will. এটা কত দেয়ালে একটা লোককে কত মারবে, আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়ে যীশু খ্রিস্টের অবস্থায় দাঁড়িয়ে আছে। সুতরাং এবার থেকে রেজারেকশন ছাড়া আর কোনো রাস্তা নেই। That's all. Thank you.